একটা রহস্যময় পরিবেশ, একজন প্রোটাগনিস্ট আর একটা অদ্ভুত নিয়ম। একসময় এই চৈতন্য গলিটা কিন্তু এরকম ছিল না। ভাবুন তো একবার, পুরনো কলকাতার একটা গলি, লোকে লোকারণ্য, হইচই, জীবন সব মিলিয়ে একেবারে গমগম করত। শহরের একটা জীবন্ত অংশ ছিল এটা। আর এখন ঠিক তার উল্টো, দিনের বেলাতেও যেন ঠিকমতো আলো ঢুকে না, চারদিকে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, ঝুলে থাকা তারের জঙ্গল, আর সবকিছুর মধ্যে একটা অদ্ভুত ফিসফিসানির শব্দ। এই যে অতীত আর বর্তমানে তফাতটা, এটাই কিন্তু পরিবেশটাকে আরও বেশি অশুভ করে তোলে। আর এই গল্পের কেন্দ্রে আছে অরণ্য, মানে একেবারে আমাদের সময়ের একজন যুবক, যার কাছে সায়েন্সই সব, ভূত প্রেত কুসংস্কার ধুর ওসব ওর কাছে স্রেফ বাজে কথা। আর ঠিক এই অবিশ্বাসটাই কিন্তু ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। অরণ্য অবিশ্বাস্য কম ভাড়ায় একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যায়, কিন্তু শর্ত মাত্র একটাই, খুবই সহজ আবার খুবই অদ্ভুত। রাত 12টার পর জানলা খোলা যাবে না, ব্যাস। এ আবার কেমন শর্ত? ঠিক এখানেই কিন্তু সব রহস্যের শুরু। আচ্ছা, এবার গল্পটা আসল দিকে মোড় নিচ্ছে। ভৌতিক ঘটনার শুরু, কাঁচের ওপারে ফিসফিসানি। লেখক এখানে খুব চালাকির সাথে টেনশনটা বিল্ড আপ করেন। ভয়টা কিন্তু হুট করে আসে না, আসে খুব ধীরে ধীরে। দেখুন ভয়টা কিভাবে একটু একটু করে বাড়ছে। চতুর্থ রাতে কি হলো? জানালার কাছে শুধু একটা টোকা দেওয়ার শব্দ। আচ্ছা, হতেই পারে। কিন্তু পঞ্চম রাতে জানালার ওপাশে একটা ছায়া, যেটা ওর নিজের নয়। আর ষষ্ঠ রাতে এবার আর টোকা বা ছায়া না, সরাসরি একটা ঠান্ডা গলা ফিসফিস করে কথা বলছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ঘটনা কিন্তু আগেরটার চেয়ে অনেক বেশি সরাসরি আর ভয়ঙ্কর। আর তারপর ওই কণ্ঠটা বলে, থাকবো আমি এখানেই তোমার পেছনে। ভাবুন একবার, ভয়টা এখন আর শুধু জানালার ওপাশে নেই, এটা এখন একটা সরাসরি হুমকি, যেটা একেবারে অরণ্যকে উদ্দেশ্য করে বলা। এই জায়গাতেই গল্পটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ এটা এখন আর বাইরের ভূতের গল্প নয়, এটা অরণ্যের মনের ভেতরের লড়াইয়ের গল্প। কৌতূহল বনাম ভয়, একদিকে বাঁচার তাগিদ, আর অন্যদিকে ওই জানালার ওপাশে কি আছে সেটা জানার একটা মারাত্মক কৌতূহল। ওর মনের অবস্থাটা একবার দেখুন। ওর যুক্তিবাদী মনটা বারবার ওকে বলছে, আরে ও কিছু না, ওটা শুধু হাওয়া, বা দূর কাজের চাপে হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু অন্যদিকে প্রমাণগুলো, সেগুলো তো আর অস্বীকার করা যায় না। টোকা দেওয়ার শব্দটা তো একটা নির্দিষ্ট তালে হচ্ছে, ছায়াটা তো ওর নিজের নয়, আর ওই কণ্ঠটা তো পরিষ্কার কথা বলছে। যুক্তি দিয়ে এসবের কি ব্যাখ্যা দেবে ও? আর ঠিক এই দোলাচলের মধ্যেই ওর মনে পড়ে যায় বাড়িওয়ালার সেই ভয়ঙ্কর কথাটা, বাবা 12টার পর জানালা খুলবে না, খুললে ফিরে আসার পথ থাকে না। ব্যাস, এই একটা কথা শোনার পর অরণ্যের সব যুক্তি যেন ভেঙে চুরমার হয়ে যায়। বিপদটা যে আর কাল্পনিক নেই, একেবারে বাস্তব, সেটাও বুঝে যায়। এবং এরপরই আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে আসি, সেই ভয়ঙ্কর মোকাবেলা। জানালার ওপাশে কি আছে সেই সত্যটা সামনে আসার মুহূর্ত। কৌতূহল আর ভয়ের লড়াইটা এবার শেষ হবে। শেষ পর্যন্ত ও জানালাটা খুলেই ফেলে, আর কি দেখে? মানুষের মতোই একটা মুখ, কিন্তু চোখ থাকার জায়গায় দুটো গভীর কালো গর্ত। ঠোঁট নেই, কিন্তু মুখে একটা অদ্ভুত প্রশস্ত হিমশীতল হাসি। এই যে মানুষের চেহারার সাথে একটা দানবীয় বিকৃতি, এটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কিন্তু আসল ভয়টা এখানে নয়। আসল ভয়টা তখন শুরু হয় যখন অরণ্য দেখে ওই ছায়াটা ওর প্রত্যেকটা নড়াচড়া হুবহু নকল করছে, ঠিক যেন আয়নার প্রতিবিম্ব। তখনই ও বুঝতে পারে এটা বাইরের কোনো ভূত নয়, এটা ওর নিজেরই একটা বিকৃত অশুভ রূপ। আর ঠিক তখনই ওই সত্তাটা কথা বলে ওঠে, তুই তো অনেক দিন আমার জানালায়, এবার আমাকেও ভেতরে আসতে দে। এতদিন যেটা ছিল একটা রহস্য, এখন সেটা একটা আগ্রাসী শক্তি, যে ভেতরে ঢুকতে চায়। সাধারণত গল্প এখানেই শেষ হয়ে যায়, নায়ক পালিয়ে বাঁচল। কিন্তু না, এখানে লেখক আসল ধাক্কাটা দেন, কারণ গল্পের শেষে যা অপেক্ষা করছে তা মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। অরণ্য কোনো মতে ওই গলি থেকে পালিয়ে যায়। তারপর আর ওকে কেউ কোনোদিন দেখেনি। তো কি মনে হচ্ছে, অরণ্য বেঁচে গেল, তাই তো? একটা স্বস্তির ব্যাপার। কিন্তু এটাই গল্পের ফাঁদ, কারণ কয়েক সপ্তাহ পরেই ওই একই অ্যাপার্টমেন্টে একজন নতুন ভাড়াটে আসে। এই লাইনটা শোনার পরেই কিন্তু বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে, তাই না? রাত ঠিক 12টা বাজে, আর জানালার কাছে আবার সেই পরিচিত আঁচড়ের শব্দ। গল্পটা যেন ঠিক আগের জায়গা থেকে আবার শুরু হচ্ছে, ভয়ের এই চক্রটা আবার ঘুরতে শুরু করেছে। আর তারপর আসে গল্পের সবচেয়ে শকিং টুইস্টটা।
জানালার ওপাশে এবার যে ছায়াটা দেখা যায় তার মুখটা চেনা, অরণ্যের মুখ, সেই চোখহীন হাসি মুখ। যে শিকার ছিল সেই এখন শিকারী হয়ে গেছে, আর এই অভিশাপের চক্রটা চলতেই থাকবে অনন্তকাল। তাহলে এই পুরো গল্পটা শোনার পর প্রশ্নটা কি দাঁড়ায়? আসল দানবটাকে চৈতন্যগলির ওই প্রেতাত্মা, নাকি আমাদের নিজেদের মনের ভেতরেই লুকিয়ে থাকা সেই মারাত্মক কৌতূহল, যেটা আমাদের জেনে বুঝেও ধ্বংসের দিকে ঠেলে দেয়? এই একটা প্রশ্নই কিন্তু এই গল্পটাকে আর 5টা সাধারণ ভূতের গল্পের থেকে একদম আলাদা করে দেয়।